আজ আমরা এক্সপ্লেন করব 2024 সালে রিলিজ হওয়া সারভাইভ মুভিটা, যেখানে একটি পরিবার সমুদ্রে ঘুরতে যায়, কিন্তু রাত নামতে শুরু হয় অদ্ভুত ঘটনা। সকালে ঘুম থেকে উঠেই দেখে সমুদ্রের সব পানি উধাও হয়ে গেছে। যেটা কিছুক্ষণ আগে সমুদ্রের কোনায় কোনায় পানিতে পরিণত ছিল, সেটা এখন মরুভূমিতে পরিণত হয়ে গেছে। পরে শুরু হয় এমন কিছু ঘটনা যা কেবলমাত্র দুঃস্বপ্নেই দেখা যায়। তবে বেঁচে থাকার জন্য পথগুলো কঠিন হতে শুরু করে। রহস্য, আতঙ্ক আর মৃত্যুর ভয় নিয়ে সাজানো এই মুভিটা অসাধারণ ছিল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেইন। একদিন সমুদ্রবিজ্ঞানী টম তার স্ত্রী জুলিয়া আর দুই সন্তান ক্যাসি এবং বেইনকে নিয়ে সমুদ্রে ভ্রমণে রওনা হয়। দেখা যায় টম এবং বেইন মাছ ধরতে ব্যস্ত থাকে। ক্যাসিও তার ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে। জুলিয়া সাঁতার কাটতে যায়। হঠাৎ কিছু একটা তাকে অস্থির করে তোলে। জুলিয়া চারপাশে তাকায়, তবে সমুদ্র বরাবরের মতোই শান্ত ছিল। তবে এক অদ্ভুত কারণে সে ভয় অনুভব করে। তার মনে হয় বড় এবং বিপজ্জনক কিছু চারপাশে ঘুরছে। একসময় বোর্ডে থাকা যন্ত্রগুলো অটোমেটিক কাজ করতে শুরু করে দেয়, কিন্তু টম মাছ ধরতে থাকায় সেগুলোর দিকে কোনো মনোযোগী দেয় না। আর এদিকে জুলিয়া পানির ভিতরে বেশ খারাপ ফিল করছিল। যখন সে ডুবে যেতে শুরু করে তখন সে চিৎকার করে, কিন্তু কেউই তাকে শুনতে পাচ্ছিল না। পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। পানি তাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। টম অবশেষে জুলিয়ার চিৎকার শুনতে পায় এবং দ্রুত কন্ট্রোল রুমে আসে এবং জুলিয়ার কাছাকাছি এসেই পানিতে ঝাঁপিয়ে পড়ে এবং বাচ্চাদের কাছে হেল্প নিয়ে তাকে জাহাজে তুলে নেয়। টম রেগে যায় এবং বলে, সে বলেছিল যদি কেউ পানিতে নামে তাহলে যেন অন্যদের জানিয়ে যায়। জুলিয়া তার ভুলের জন্য ক্ষমা চায়। সবাই এই ঘটনা তাড়াতাড়ি ভুলে যায়, কারণ আজ তার ছেলে বেনের জন্মদিন এবং সেটা সেলিব্রেট করার জন্য এখানে এসেছে টম। কেকের ওপর মোমবাতি জ্বালিয়ে বেনকে সবাই উইশ করে এবং তাকে বেশ কিছু জিনিস উপহার দেয় এবং ক্যাসি তখন তাদের গ্রুপ ফটো তোলে। তখন ক্যাসির প্রেমিক তাকে কল করে। বয়ফ্রেন্ড তখন তাকে জিজ্ঞেস করে, তোমার দিনকাল কেমন যাচ্ছে? ক্যাসি তখন তার বয়ফ্রেন্ডের পিছনে দেখতে পায় একটি ঝড় এগিয়ে আসছে। ক্যাসি তার বয়ফ্রেন্ডকে বলে ঝড়ের কথা। তার বয়ফ্রেন্ড বলে কোনো সমস্যা নেই, সে সেফ জায়গায় আছে। ক্যাসি দৌড়ে গিয়ে তার বাবাকে জানায়, কিন্তু তখনই বোর্ডে কিছু ধাক্কা লাগে। সবাই বাইরে ছুটে গিয়ে দেখতে পায় বিশাল বিশাল তিমির মৃতদেহ পড়ে রয়েছে এবং তারা মনে করে ঝড়ের সময় তিমিগুলো বিভ্রান্ত হয়ে পড়ে। তারা দিক ঠিক করতে পারে না যে তারা কোন দিকে যাবে এবং এই প্রাণীগুলো নিজেদের নিরাপত্তার জন্যই নৌকাকে ধাক্কা দিচ্ছিল। টম পানিতে ঝাঁপ দেয় তাদের বোর্ডে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটা দেখার জন্য, এবং যখন সে ফিরে আসে তখন জাহাজের বোকরারে লাগিয়ে তার হাত কেটে যায়। জুলিয়া তার স্বামীর কাটা অংশ সেলাই করে দেয়। টম তখন সবাইকে জানায় ইয়টের বর্ডগুলো সম্ভবত তিমির আঘাতে বেঁকে গেছে এবং তাই এখন তাদের এখান থেকে অন্য কোথাও যাওয়াটাও অনেক মুশকিল হয়ে পড়েছে। ক্যাসি সাহায্যের জন্য তার ফোন দিয়ে বাইরে আসে, কিন্তু কোথাও নেট ছিল না, এমনকি রেডিওতেও কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না। এবার টম সারভাইভ করার জন্য তাদের বোর্ডে কি পরিমাণ জিনিসপত্র রয়েছে তা হিসাব করতে শুরু করে। সে মিলিয়ে দেখতে পায় 4 দিনের জন্য তাদের জাহাজে খাবার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি নেই। তাদের জাহাজে এমন একটা জায়গায় ছিল সেখান দিয়ে সব সময় জাহাজ যাওয়া আসা করত এবং কেউ তাদের খুঁজে পাবে এই আশায় অপেক্ষা করতে থাকে। কিন্তু একটু পর বাইরে অদ্ভুত কিছু শব্দ পেলে তারা সবাই বাইরে আসে এবং বাইরে এসেই তারা দেখতে পায় আকাশ থেকে জ্বলন্ত কিছু একটা পড়ছে আর এই জিনিসগুলো তাদের দিকে এগিয়ে আসছিল। তারা বুঝতে পারতেছিল না যে এখন তারা কি করবে, কিন্তু ডন তখন ঝুঁকি নিয়ে আবার ইঞ্জিন স্টার্ট দেয়, কারণ এখানে থাকলে ওই জ্বলন্ত গোলাগুলো তাদের ইয়টের পার এসে পড়বে। সে জানে যে ইঞ্জিন চালু করলে ইঞ্জিন বিকল হয়ে যাবে, তাও সে জাহাজ নিয়ে এগিয়ে যায় এবং আকাশে থাকা উল্কা তাদের একদম পাশে এসে পড়ে। ভালোভাবে খেয়াল করার পর তারা বুঝতে পারে আসলে এটা কোনো উল্কা ছিল না, এটা ছিল একটি স্যাটেলাইট। এই কারণেই আশেপাশে কোনো সিগন্যাল পাচ্ছিল না। হঠাৎ কি এমন হলো যে আকাশ থেকে স্যাটেলাইট খসে পড়েছে? তারা কিছুই বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে তাদের সাথে। জাহাজে থাকা যন্ত্রপাতিগুলো অদ্ভুত আচরণ শুরু করে, এমনকি কম্পাস একাই ঘুরছিল। সবাই ভয়ে লাইফ জ্যাকেট পরে নেয়, কারণ তারা ভাবছিল হয়তো কোনো একটা বড় ঝড় আসতে চলেছে। তাই তারা সবচেয়ে খারাপ কিছু হওয়ার আগে তাদের নিজেকে প্রস্তুত করতে থাকে। হঠাৎ করে তাদের সবার মাথা ঘুরতে থাকে এবং বমি বমি ভাব হতে থাকে। টম বাজি বোম হাতে নিয়ে বাইরে এসে সংকেত দেওয়ার চেষ্টা করে,
কিন্তু তার সব চেষ্টাই বৃথা হয়ে যায়। অনেক ভয়ঙ্কর একটা রাত কাটিয়ে যখন সবার সকালে ঘুম ভাঙে, টম দেখতে পায় তাদের জাহাজের একপাশে বড় একটা ছিদ্র হয়ে গেছে। কিন্তু এত বড় ছিদ্র হলে তো জাহাজ এতক্ষণ ডুবে যাওয়ার কথা, কিন্তু জাহাজ কেন ডুবেনি সেটা দেখার জন্য যখনই বাইরে এসেই দেখতে পায় এক বিশাল মরুভূমির মাঝখানে একটি পাথরের উপর নৌকা দাঁড়িয়ে আছে। সে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছুক্ষণ ভেবে বুঝতে পারে যে তারা আসলে সমুদ্রের মধ্যেই রয়েছে, কিন্তু সমুদ্রের পানি এখান থেকে কোথায় সরে গেছে, এটা কিভাবে সম্ভব? সমুদ্রের পানি এক রাতে কিভাবে শুকিয়ে গেল? টম কম্পাস হাতে নিয়ে বুঝতে পারে যে সেখানে উত্তর দক্ষিণ পাল্টে গেছে, যেটা যেখানে থাকার কথা সেটা উল্টে গেছে। টম বুঝতে পারে পৃথিবীতে একটি বিশাল পরিবর্তন হয়ে গেছে। আসলে মেরু পাল্টে যাওয়ার কারণে পৃথিবীর স্থলভাগ কমে গেছে। তার মানে স্থলে যারা বসবাস ছিল তারা সবাই মারা গেছে। একমাত্র যারা তাদের মতো সমুদ্র ছিল তারাই হয়তো বেঁচে গেছে। ক্যাসি এটা শুনে সহ্য করতে পারে না, কারণ তার বয়ফ্রেন্ড হয়তো মারা গেছে এবং সে একা থাকার কারণে ক্যাবিনের দিকে দৌড়ে যায়। আবার জুলিয়া তাদের বেঁচে থাকার জন্য যা যা খাবার আছে সেগুলো তালিকা শুরু করে দেয়। তখন বেনের জন্মদিনে আনা বেলুনগুলো আকাশে উড়িয়ে দেয়, এই আশায় যে কেউ যদি বেঁচে থাকে তাহলে তাদেরকে সাহায্য করতে আসবে। এদিকে টম রেডিও চালু করে একের পর এক বিপদের সংকেত জানায়। সে কাছাকাছি থাকা কারোর সাথে যোগাযোগ করতে চাচ্ছিল এবং কোনো জাহাজের সাথে যোগাযোগ পাচ্ছিল না। হঠাৎ একটা সাবমেরিনের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ হয়। নাটো নামের এই ক্যাপ্টেন এবং তার সহকারী ঘটনার সময় পানির নিচে ছিল, কিন্তু সে জানায় এখন একমাত্র সেই বেঁচে আছে। সে আরও জানায় কারোর সাথে যোগাযোগ করতে পারছে না। সে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই লাভ হয়নি। আর নাটো রিসার্চ করে দেখেছে যে সমুদ্রের পানি এক সপ্তাহের মধ্যে আবার ফিরে আসবে এবং তাদের বলে তোমরা একটি দ্রুত উঁচু জায়গায় খুঁজে বের করো, তা না হলে এবার তোমরা বাঁচতে পারবে না। টম তখন নাটকে রিকোয়েস্ট করে তাদের সাথে তাদের সাবমেরিনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু নাটক প্রথমে রাজি হয় না। তার কারণ নাটো তাদেরকে চেনে না এবং সে আরো বলে আমাদের সাবমেরিনটা অনেক ছোট, এখানে শুধুমাত্র 3 জনেরই জায়গা আছে। টম তখন নাটককে বলে আমাদের কাছে 4 দিনের খাবার আছে। টম তখন বলে তুমি যদি আমার 2 সন্তানকে তোমার সাথে নাও তাহলে আমি আমার 4 দিনের খাবার তোমাকে দিয়ে দিতে পারি। আমি আর আমার স্ত্রী কোনো একটা উঁচু জায়গায় চলে যাব। বেশ কিছুক্ষণ ভাবার পর অবশেষে নাটো তাদের কথায় রাজি হয়। নাটো তাদেরকে লোকেশন দেয়। টম বলে কয়েকদিনের মধ্যেই তোমার কাছে পৌঁছে যাব। পরের দিন পরিবারটি তাদের যাত্রার জন্য প্রায় প্রস্তুত। টম তখন বোর্ডের ওপর পা রাখিয়ে কিছু খাচ্ছিল। সে লক্ষ্য করে একটা কুকুর সহ এক লোক তাদের দিকে এগিয়ে আসছে এবং টম তাকে অভিনন্দন জানায়, কারণ সে বেঁচে গেছে। টম লক্ষ্য করে লোকটি আহত হয়েছে। টম এক বোতল পানি নিয়ে তার দিকে এগিয়ে যায়। লোকটা প্রথমে পানি খায় এবং টমকে জোরে এক ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। জুলিয়া এটা দেখে তার স্বামীর কাছে দৌড়ে আসছিল। তখন ওই লোকটা তার হাতে থাকা বর্শাটি দিয়ে টমের মুখে গেঁথে দেয়। লোকটার কুকুর তখন জুলিয়ার দিকে তাকিয়ে হিংস্রভাবে ডাকছিল। তখন জুলিয়া বুঝতে পারে যে টমকে বাঁচানোর কোনো উপায় নেই, তাই সে নৌকার দিকে দৌড় দেয়। লোকটি তার দিকেই আসতে থাকে। জুলিয়া দ্রুত নৌকা উঠতে গিয়ে তার হাত কেটে যায়। লোকটি তার দিকে আসতে থাকে। বাচ্চারা তার শব্দ শুনে কাছে ছুটে যায়। তারা সবাই মিলে ক্যাবিনের দরজা শক্ত করে লাগিয়ে দেয়। তারপরে জুলিয়া ক্যাসি এবং বেনকে একটা লকারের মধ্যে বন্দি করে রাখে এবং জুলিয়া তার মেয়ের কাছে একটি ফ্লেয়ার বন্দুক দেয় এবং বলে যদি কোনো উপায় না থাকে তাহলে এটা চালাবে। জুলিয়া দেখতে পায় লোকটা দরজা ভাঙতে চেষ্টা করতেছে। কিছুক্ষণের মধ্যে দরজা ভেঙে ফেলে। জুলিয়া নিজের বাথরুমে লুকিয়ে পড়ে এবং তার হাতে থাকা ক্ষত স্থানে ব্যান্ডেজ লাগায়। লোকটা ভিতরে ঢুকেই সরাসরি কিচেনে চলে যায় এবং ওখান থেকে কিছু খাবার খায়। দেখে বোঝাই যাচ্ছিল যে সে অনেক ক্ষুধার্ত ছিল। এবার খাবার খেতে খেতে এসে পুরো নৌকায় বাকিদেরকে খোঁজার চেষ্টা করে। জুলিয়া তখন রান্নাঘরে ছুরি হাতে নিয়ে লোকটার জন্য অপেক্ষা করছিল, কিন্তু হঠাৎ সে শব্দ শুনে ফেলায় নৌকার নিচে এসে লুকিয়ে পড়ে। কিন্তু তার বাচ্চারা এখনো নৌকার ভিতরেই ছিল, তাই জুলিয়া তখন নৌকার ওপর যাওয়ার চেষ্টা করে। তখন ওই লোকটার কুকুর তার সামনে চলে আসে। কুকুরটা যখন তার ওপর আক্রমণ করে দেয় তখন সে বাধ্য হয়ে ছুরিটা দিয়ে পেটের মধ্যে ঢুকিয়ে দেয় কুকুরের, আর কুকুর সেখানেই মারা যায়। কুকুরের শব্দ শুনে সেই লোকটা বাইরে আসে। তখন দেখতে পায় কুকুরের লাশ পড়ে আছে, কিন্তু বাচ্চারা তো এখনো নৌকার মধ্যেই আছে। সে কারণে সে আবার নৌকার উপরে উঠে। পিছন থেকেই যখন লোকটাকে আক্রমণ করতে যাবে তখন আগেই লোকটা তাকে দেখে ফেলে এবং তাকে মারতে শুরু করে।
লোকটা জুলিয়াকে টর্চার করতে করতে বলে তাদের কাছে আর কি কি জিনিস আছে। বাচ্চারা ভেতর থেকে সবই শুনতে পাচ্ছিল এবং বুঝতে পারতেছিল যে লোকটা তাদের মাকে মেরে ফেলবে। ক্যাসি তখন ভেতর থেকে বের হয়ে ফ্লেয়ার গানটা লোকটির মুখে তাক করে চালিয়ে দেয়। সেই সাথে নৌকায় আগুন লেগে যায় এবং জুলিয়া দুই বাচ্চাকে বের হয়ে যেতে বলে। সে বাকি খাবারগুলো নেওয়ার জন্য ভেতরে যায়, আর তখন লোকটা তার থেকে খাবার কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করছিল। আহত থাকার কারণে জুলিয়া অতটা সুস্থ নয়, তবুও সে খাবারগুলো বাইরে নিয়ে আসে। জুলিয়া বাইরে এসে দেখতে পায় তাদের দুই ছেলে মেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করছে। জুলিয়া তখন তাদেরকে শান্ত করার চেষ্টা করে। তখন সে দেখতে পায় লোকটা আগুন থেকে বেঁচে গেছে আর নৌকা থেকে বের হয়ে তাদের দিকেই এগিয়ে আসছে। জুলিয়া তখন তাদের বাচ্চাকে নিয়ে সামনের দিকে এগোতে থাকে, আর কিছুক্ষণ পরে এই নৌকাটা বিস্ফোরণ হয়ে যায়। জুলিয়া তখন দুজনকে নিয়ে নাটোর সিগন্যাল দেওয়া সেই সাবমেরিনের কাছে যাওয়ার চেষ্টা করছিল। দৌড়াতে দৌড়াতে তারা একটি পাথরের গিরিতে আশ্রয় নেয়। ওইখানে একটা পানির ঝর্ণা খুঁজে পায়, কিন্তু পানি এতটাই নুনটা ছিল যে তারা মুখে দিতে পারছিল না। ক্যাসি তার ভাইয়ের সঙ্গে সামান্য পরিমাণ পানি ভাগ করে খায়। যেহেতু বেইনি সেই জন্মদিনের বেলুনগুলো আকাশে উড়িয়েছিল, আর ওই বেলুনগুলো দেখেই সেই লোকটা তাদের দিকে এসেছিল, এই কারণে বেন নিজের ওপরই দোষ চাপছিল যে তার বাবা তার কারণেই মারা গেছে। ক্যাসিও এই একই কথাই চিন্তা করছিল। জুলিয়া বেনকে বলে, যা হয়েছে এতে কোনো তার দোষ নেই। তোমার আর এখন আমাদের বাঁচতে হলে অবশ্যই সামনের দিকে এগিয়ে যেতে হবে, তাই এসব নিয়ে ভাবার কোনো দরকার নেই। জুলিয়া পাহাড়ের ওপর থেকে ওই লোকটাকে দেখতে পারছিল। সেই লোকটা এখনো তাদের দিকে এগিয়ে আসছে, কারণ সব খাবার তারা নিয়ে এসেছে। জুলিয়া আবারও সবাইকে নিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু এই পথটা মোটেও সুবিধার ছিল না। সমুদ্রের ভিতরে অনেক উঁচু উঁচু পাহাড় ছিল, তাই তাদের এগোতে সমস্যা হচ্ছিল। বাচ্চারা অনেক ক্লান্ত হয়ে গেছে, তারপরও জুলিয়া তাদেরকে থামতে দিচ্ছিল না। এভাবে এগোতে এগোতে বেইন অনেকটা ক্লান্ত হয়ে যায়, তাই বাধ্য হয়ে তাদেরকে থামতে হয়। বেইন পানির পিপাসায় অনেক ক্লান্ত হয়ে পড়েছিল, তাই জুলিয়ার কাছে থাকা শেষ পানিটুকু তাকে খেতে দেয়। এদিকে ক্যাসি নিজের সাহস হারিয়ে ফেলছিল। কি গ্যারান্টি আছে যে তারা সাবমেরিন খুঁজে পাবে? জুলিয়া তাকে রাগ করে সামনের দিকে এগোতে থাকতে বলে। একসময় দেখতে পায় তাদের সামনে একটি বিধ্বস্ত বিমান পড়ে আছে, তাই আজকের রাতে তারা এখানেই কাটানোর সিদ্ধান্ত নেয়। জুলিয়া তাদের গত রাতে তোলা ফ্যামিলি ফটোটি দেখতে থাকে এবং কান্নায় ভেঙে পড়ে। বাচ্চারাও তাদের বাবাকে অনেক মিস করছিল, কিন্তু অনেক বেশি ক্লান্ত থাকার কারণে তারা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ক্যাসি কিছু বাইরে শব্দ শুনতে পায়। দেখার জন্য সে বাইরে গেলে সে দেখতে পায় ওই লোকটি সেখানেই আসছিল। ক্যাসিকে মারার জন্য সে চুপি চুপি আসছিল। সে তো আর জানে না যে ক্যাসি এখানে ইচ্ছে করেই বসেছিল। লোকটা ক্যাসিকে যখনই আঘাত করতে যাবে তখনই জুলিয়া পেছন থেকে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করতে থাকে এবং তাকে মেরে ফেলে। এই লোকটি বিশাল প্রান্তে তাদের জন্য ঝুঁকি ছিল। সকালে উঠেই দেখতে পায় সেই লোকটার লাশ সেখানে নেই। তার মানে বোঝা যাচ্ছে এখনো কিছু সামুদ্রিক প্রাণী বেঁচে আছে যা লোকটার লাশকে খেয়ে ফেলেছে। তাই এখন থেকে তাদের বেশ সাবধান হয়ে থাকতে হবে। তারা আবার হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে একসময় ক্লান্ত হয়ে পড়েছে। বেইন এত বেশি ক্লান্ত হয়ে পড়েছে যে সে সমুদ্রের এক কোণায় পড়ে থাকা পানি খেতে শুরু করে। জুলিয়া ক্যাসি তাকে আটকায়, কারণ এই পানি খেলে কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে মারা যাবে। এরপর সেদিন পুরোটা দিন তারা চলার পর আবার কিছু প্লাস্টিক খুঁজে পায়। এগুলো দিয়ে তারা রাত কাটানোর জন্য বিশাল শেল্টার বানায়। জুলিয়া আবার বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। বাইরে এসে জুলিয়া দেখতে পায় বিশাল সাইজের বড় বড় কিছু কাঁকড়া তাদের দিকে এগিয়ে আসছে। জুলিয়া দ্রুত বাচ্চাদেরকে ঘুম ভাঙিয়ে দৌড়াতে শুরু করে। কিছু দূর আসার পর সে একটা বিশাল জাহাজকে দেখতে পায়। সেখানে অনেক কন্টেনার পড়েছিল। সেদিকে তারা এগিয়ে গেলে দেখতে পায় সেখানে কিছু লোক ছিল যারা হয়তো এই জাহাজে চাকরি করত। জুলিয়া তাদের কাছে সাহায্য চায়, কিন্তু লোকগুলো সাহায্য করার বদলে কাঁকড়া দেখে কন্টেনার দরজা বন্ধ করে দেয়। তাই সে বাধ্য হয়ে তার বাচ্চাদের কন্টেনার উপরে তুলে দেয়। নিজেই যখন কন্টেনার উপরে উঠতে চাচ্ছিল তখন একটা কাঁকড়া তাকে কামড়ে দেয়, তবুও সে উঠে পড়ে। এদিকে নিচে থাকা লোকদের কন্টেনারের মধ্যে কাঁকড়া ঢুকে পড়ে। লোকগুলোর কাছে বন্দুক ছিল, তাই লোকগুলো গুলি করতে থাকে, কিন্তু কাঁকড়াদের সংখ্যা বেশি হওয়ায় কিছুক্ষণের মধ্যে লোকগুলোকে ছিঁড়ে কামড়ে মেরে ফেলে। জুলিয়ারা কন্টেনারের ছাদে থাকায় বেঁচে যায়, আর সেখানেই তারা রাতে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে চারপাশে দেখতে পায় তার বাচ্চারা নেই, তাই খুবই চিন্তিত হয়ে পড়ে। কিছুক্ষণ পরে তারা ফিরে এসে তাকে জানায় তারা খাবার খুঁজতে গিয়েছিল,
আর এরপরে তারা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কন্টেনারের মধ্যে থেকে কালেক্ট করতে থাকে। এমনকি তারা কিছু তাদের সাথে বন্দুকও নিয়ে নেয়, যাতে কাকড়াগুলো আক্রমণ করলে তারা নিজেদেরকে বাঁচাতে পারবে। আর তারা সেখানকার মৃত ব্যক্তিদের কাছ থেকে তারা একটা ওয়াকিটকিও পায়, আর সেটা দিয়ে আবারও নাটোর সাথে কন্ট্যাক্ট করে। আর নাটোকে জানায় তাদেরকে কাকড়া আক্রমণ করেছিল। আর তখন নাটো জানায় যে এই প্রাণীগুলো তাদের দিকেই এগিয়ে আসছে। সমুদ্রের পানি তার ধারণা থেকে অনেক আগেই আবার ফিরে আসবে, হয়তো আবার কয়েক ঘন্টার মধ্যে সমুদ্র আবার পানিতে ভরে যাবে। তাই যেভাবেই হোক আর কয়েক ঘন্টার মধ্যে তাদের সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে হবে। জুলিয়া তখন কাঁদতে থাকে আর বলে, আমাদের কাছ তো কোনো ম্যাপও নেই, কিভাবে তোমার লোকেশন তাড়াতাড়ি খুঁজে বের করব। আর তাদের পথ দেখানোর জন্য নাটোর কাছে শেষ ফ্লেয়ার গানটা আকাশে ফায়ার করে। প্লেয়ার দেখে জুলিয়ারা খুব খুশি হয়ে যায়, কারণ তারা সাবমেরিন থেকে কিছু দূরেই ছিল। আবারও তারা দ্রুত সাবমেরিনের দিকে এগুতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে তারা চোখের সামনে সাবমেরিনটাকে দেখতে পাচ্ছিল। কিন্তু সমস্যা ছিল তাদের সেই সাবমেরিন এবং তাদের মধ্যে একটি বিশাল পাথরের দেওয়াল ছিল। আর তখন ক্যাসি বলে, জুলিয়ার কি হবে, কারণ ওখানে তো 3 জনের বেশি জায়গা ছিল না। জুলিয়া বলে, এখন এসব ভাবার কোনো দরকার নেই, আগে আমাদের সাবমেরিন পর্যন্ত পৌঁছাতে হবে, তারপর ভাবা যাবে কি করা যায়। কিন্তু তারা যখন পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছিল ঠিক তখনই পাথর ধ্বংসের কারণে জুলিয়া তার বাচ্চাদের থেকে আলাদা হয়ে যায়। বাচ্চাদের চিৎকার করে বলতে থাকে, আমার জন্য এমনিতেই সেখানে সিট নেই, তোমরা দ্রুত চলে যাও। তখন আর কিছু করার ছিল না, তাই বাচ্চারা দৌড়াতে দৌড়াতে সাবমেরিন পর্যন্ত পৌঁছায়। কিন্তু ক্যাসি সেখানে পৌঁছানোর পর দেখতে পায় নাটোর অনেক খারাপ অবস্থা, কারণ সেই কাকড়া নাটোকেও আক্রমণ করছিল। নাটো এখন বাঁচবে না, তাই নাটো বলে, তোমরা এখন 3 জনই সাবমেরিনের মধ্যে যেতে পারো। তাই ক্যাসি দ্রুত তার মায়ের দিকে দৌড়ে যায়। এদিকে জুলিয়া তখন বন্দুক দিয়ে কাকড়াদের মারছিল। সেই কাকড়াদের থেকে বন্দুক দিয়ে সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। কাকড়াদের সংখ্যা অনেক বেশি হয়, প্রায় জুলিয়াকে ধরেই ফেলবে। আর ঠিক এমন সময় ক্যাসি এসে তার মাকে বাঁচিয়ে নেয়। তারা দুজন দৌড়ে আবারও সাবমেরিনের কাছে চলে আসে। আর কাকড়াগুলো এখনো তাদের পিছনেই ছিল। তারা সাবমেরিনের উপরে উঠে পড়ে। এমন সময় জুলিয়া দেখতে পায় সমুদ্রের পানি আবার ফিরে আসছে। তাই দ্রুত সাবমেরিনের মধ্যে বাচ্চাদের নিয়ে ঢুকে যায়। আর সাথে সাথে পানি চলে আসে। পানির স্রোতে সাবমেরিন একা একাই ভেসে যাচ্ছিল, কিন্তু অনেক ঝাঁকি হওয়ার কারণে সাবমেরিনের মধ্যে তারা অজ্ঞান হয়ে যায়। এরপর কয়েক ঘন্টা কেটে যায় এবং তারা খেয়াল করে যে সাবমেরিন পানির উপরে উঠে আসছে এবং 3 জন বাইরে এসে দেখে যে অবশেষে শহরে ফিরে এসেছে। কিন্তু এখন হয়তো তারা বাদে আর কেউই বেঁচে নেই, আর হয়তো তারা এখন 3 জনই পৃথিবীতে শেষ মানুষ, আর তাদেরকে এইভাবেই হয়তো সারভাইভ করতে হবে। তো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আপনাদের মুভি এক্সপ্লেন ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।